চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। রোববার গুলিবিদ্ধ হওয়ার পর আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। তার মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলি উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে। এদিকে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সুয়েমোকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে উস্কানি ছাড়া বাংলাদেশে গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রতিবেশী সুলভ সম্পর্কের ক্ষেত্রে প্রধান বাধা। ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধে মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। জবাবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছে কিয়াও সুয়েমো। গত রোববার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকেং ইউনিয়নের তেতসি ব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আফনান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি এমন একটি সংসদ চায় যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এই দেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতের ওই সংসদে মানুষের কথা বলা হবে, সেই সংসদে বিরোধিতাও থাকবে। এমন একটি সংসদ করে পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চায় বিএনপি। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এই দিন সর্বশেষ খবর পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন 53 জন এবং বাতিল হয়েছে 17 জনের মনোনয়নপত্র। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। ইসলামিক ফাউন্ডেশন ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানান তারা। পরে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা আশা রাখছি। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা মনে করি ইলেকশন কমিশন সেই কাজটি করবে এবং সেই জায়গা থেকে কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তো এই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলেছি এবং তার পাশাপাশি আমরা ইলেকশন কমিশনের যিনি অতিরিক্ত সচিব তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছি। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। নির্বাচনের সময় কোনো প্রার্থী সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না, সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না। এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা, একটা ন্যাশনাল ডায়ালগ, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে। এর আগে সকাল 10টায় শুরু হয় চতুর্থ দিনের আপিল শুনানি। সন্তোষ প্রকাশ করেন মনোনয়ন ফিরে পাওয়ার প্রার্থীরা। অন্যদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। স্বাক্ষর মিস্টেকের কারণে এটা প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আমি আজকে আপিল করার প্রেক্ষিতে আমার এটা একটা নমিনাল হিসাবে আমার এটাকে মঞ্জুর করেছে এবং আমি একজন বৈধ প্রার্থী হিসাবে ঢাকা 13 আসনে আমি নির্বাচন করছি। জেলা রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নপত্র বৈধ করেছিলেন। এটার বিপক্ষে আজকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটা আপিল দায়ের করেছেন। সেটা রিজেক্ট হওয়ার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা হয়েছে। এর আগে গত 3 দিনে আপিলের বৈধতা পায় 150 জনের মনোনয়নপত্র। সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে 645 জন। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফর শেষে কিশোরগঞ্জের ভৈরব সমাবেশ করবেন। এ উপলক্ষে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন সিএসএফ প্রতিনিধি দল। ক্যাপ্টেন মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে দুপুরে সিএসএফ এর একটি টিম ভৈরব স্টেডিয়াম পরিদর্শন এবং আশপাশ এলাকা পরিদর্শন করেন। সমাবেশকে ঘিরে স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান পবিত্র মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। পরে সড়ক পথে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে বেশ কয়েকটি স্থানে সমাবেশে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। এর মধ্যে ভৈরবের সমাবেশে কিশোরগঞ্জ জেলার 6টি আসনের প্রার্থীদের পরিচয় করানো সহ নির্বাচনী বক্তব্য রাখবেন তিনি। চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বাড়িঘরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে নাশকতায় ব্যবহৃত বিভিন্ন আলামত। পুলিশের দাবি, একটি নিষিদ্ধ সংগঠনের কর্মীরা এই নাশকতার সাথে জড়িত। গ্রেপ্তারকৃতরা হল মনির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ পারভেজ। পুলিশ জানায়, গত ডিসেম্বরে রাউজান ও রাঙ্গুনিয়ার কয়েকটি হিন্দু ও বৌদ্ধ পরিবারে বসত বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। গত 2 জানুয়ারি রাঙ্গামাটি থেকে চক্রের অন্যতম হোতা মনির হোসেনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য, যার মাধ্যমে পুলিশের তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। এনটিভির গোপালগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাতের মৃত্যুজনিত বিমার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এনটিভি কর্তৃপক্ষ। আজ এনটিভি কার্যালয়ের প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ মাহবুব হোসেন সারমাতের স্ত্রী হালিমা রহমানের হাতে 3,45,600 টাকার চেকটি তুলে দেন। এই সময় মাহবুব হোসেন সারমাতের পরিবারের পাশে থাকার কথা জানায় এনটিভি কর্তৃপক্ষ। চেক বিতরণ অনুষ্ঠানে এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম কাঞ্চন, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সাংবাদিক মাহবুব হোসেন সারমাত এনটিভির শুরু থেকে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের 10 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সারা দেশের ন্যায় এলপিজি গ্যাস সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। সকাল থেকে সারা শহর ঘুরে দেখা গেছে, সড়কে সিএনজি অটোরিকশা কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে গ্যাসের সংকটের কারণে শহরের 3টি গ্যাস পাম্পই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে পাম্পগুলোতে এলপিজি গ্যাসের অপেক্ষায় দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজিগুলোকে। বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে চলাচলকারী গাড়িগুলো বন্ধ হয়ে যাবে। শিল্প কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে সাভারে বৃহৎ একটি তৈরি পোশাক কারখানায় অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। অবৈধ গ্যাস সংযোগের ফলে শ্রেষ্ঠ ঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে বিকেলে আশুলিয়ার গোরাট এলাকায় ডেবোনিয়ার গ্রুপের তৈরি পোশাক কারখানা ডেবোনিয়ার লিমিটেড ও অরবিটেক্স নেটওয়ার্ক নামের কারখানায় ঝটিকা অভিযান রাষ্ট্রীয় সংস্থাটি। অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আলিম রাসেল। এ সময় ওই কারখানা থেকে অবৈধভাবে ব্যবহারের সময় 2টি বুস্টার জব্দ করা হয়। চুয়াডাঙ্গার দামুর হুদায় এসএসসি 1992 ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দশমী ঈদগাহ মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। দামুর হুদা উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান সাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ সময় এসএসসি 1992 ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা আমেরিকায় 40টি, থাইল্যান্ডে 23টি, মালয়েশিয়ায় 47টি, দুবাইয়ে 59টি, কম্বোডিয়ায় 117টি সহ 261টি বাড়ি ও 40টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার ব্যাংক হিসেবে থাকা $1 কোটি সহ দেশ বিদেশের সব সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই দিনে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে প্রায় 350 কোটি টাকার মানি লন্ডারিংয়ের আলাদা 3 মামলায় অভিযোগ গঠনের জন্য 19, 27 ও 28 জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে।
গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে আর্থিক খাতের লুটপাটে জড়িয়ে পড়া শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ 2013 সালে পিকে হালদারের সহযোগিতায় রিলায়েন্স ফাইন্যান্স থেকে 3টি ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় 100 কোটি টাকা ঋণ নেয়। এসব অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে দেখা যায় ঋণ নেওয়া এসব অর্থ সুদ আসলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকায়। তদন্ত শেষে গত বছরে 2রা জুলাই মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে 3 মামলায় সাইফুজ্জামান ও পিকে হালদার সহ 39 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় নাহিদা রুনাই ও রাশিদুল হক গ্রেপ্তার হলেও বাকিরা যেন থেকে যান ধরাছোঁয়ার বাইরে। নাহিদ রুনাই তিনি আপনার রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেখানে অডিট কমিটিতে ছিলেন। আরেকজন আছেন হলো আপনার রাশেদুল হক। এই দুইজন হলো আপনার জেল হাজতে আছে। আর এছাড়া পলাতক আসামিদের ভিতরে আপনার 1 নম্বরে আছে মোহাম্মদ সাইফুল আলম, আব্দুল সামাদ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা 1600 কোটি টাকার সম্পদ প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালে তার নামে আমেরিকায় 40টি, থাইল্যান্ডে 23টি, মালয়েশিয়ায় 47টি, দুবাইতে 59টি, কম্বোডিয়ায় 117টি, ভারতে 9টি, ফিলিপাইনে 2টি ও ভিয়েতনামে 4টি বাড়ি ও 30টি ফ্ল্যাট, এছাড়া $1 কোটি সহ দেশ বিদেশে বিপুল সম্পদের তথ্য পায় দুদক। মঙ্গলবার দুদকের আবেদনে সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দেশ বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। বিভিন্ন দেশে তার নামে বেনামে তার বিভিন্ন কোম্পানির নামে দেখা গেছে যে অঢেল সম্পদের যে একটা বিবরণ পাওয়া গেছে, তা সেইগুলো মানে অ্যাটাস্ট অর্থাৎ প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শেষে শিগগিরই মামলাসহ অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান দুদকের কৌশলীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকলেও জামায়াত সহ অন্যরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, আর তাই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি। সন্ধ্যায় দলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে। এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। কোনো সরকারই সব সমস্যার সমাধান এককভাবে দিতে পারে না, প্রয়োজন অংশীদারিত্ব। তাই ক্ষমতায় গেলে সকলে পরামর্শ নিয়েই সমাধানের পথে হাঁটবে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিডি আয়োজিত নাগরিক ইশতেহার 2026 খসড়া প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, পার্শ্ববর্তী দেশের আশীর্বাদ নিয়ে কিছু রাজনৈতিক শক্তি দেশে ক্ষমতায় আসতে চায়। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার 2026-এর খসড়া প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানী চীনমিত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিকরা অংশ নেন। নির্বাচিত সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে সে বিষয়ে উপস্থিত নাগরিকদের মতামত নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, অতীতে কোনো দলই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। বর্তমানে নতুন বন্দোবস্তের কথা বলে আবারও পুরনো বন্দোবস্তেই চাপিয়ে দেওয়া হচ্ছে। এর দায় রাজনৈতিক নেতাদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তারা। আমরা যে কমিটমেন্ট করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। সেই ব্যর্থতার দায় আমাদের খানিকটা এই রাষ্ট্র ব্যবস্থাপনার, নির্বাচন ব্যবস্থাপনার। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, নির্বাচনের আগে নিরাপত্তা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বলেন, গণভোটে হ্যাঁ ভোট নিয়ে প্রচারণায় সার্বিক সহযোগিতা করবে জামায়াত। একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পেইন চালানো আমাদের কাজ না। তা আমরা ইনশাআল্লাহ ক্যাম্পেইন চালাবো। আমাদের দেশে একটা মেন্টাল সেটআপ আছে যে ক্ষমতায় থাকতে হলে পাশের দেশের ব্লেসিং থাকতে হবে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলাই
এই চিন্তা থেকে বেরোয় আসতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল জনগণের উপরই নির্ভর করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দল একই চিন্তার মধ্যে আসবে এমন কোনো সুযোগ নেই, তবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। রাজনীতিবিদরা অনেক কথা বলবে, কিন্তু জবাবদিহিতা হচ্ছে the key point here is জবাবদিহিতা, accountability। বাংলাদেশে যেটা অ্যাবসেন্ট ছিল বিভিন্ন কারণে, কোনো সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে না, এবং সেটা যদি ডেলিভার করতে হয়, সেটা যদি বাস্তবায়ন করতে হয়, এখানে একটা পার্টনারশিপের বিষয় আছে। রাজনৈতিক বক্তব্যের ভিড়ে নাগরিকদের প্রত্যাশা যেন হারিয়ে না যায় সে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। সম্মান করি, প্রত্যাশা করি না। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ ইস্যুতে বিশেষ কিছু রাজনৈতিক দল ইনিয়ে বিনিয়ে না ভোটের পক্ষে প্রচারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপিকে ভোট না দিলেও সবাইকে জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ। বলেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিলে দেশ 50 বছর এগিয়ে যাবে, আর না জয়যুক্ত হলে দেশ আগের ব্যবস্থাতেই থেকে যাবে। জুলাই সনদ ভেস্তে গেলে শুধু সরকার পরিবর্তন হলেও গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলেও মন্তব্য নাহিদ ইসলামের। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁ পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁ পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা যেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম, সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি জেলা পর্যায়ে নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা সহ বিভিন্ন জেলা নেতাকর্মীদের ঢল নামে মাজার এলাকায়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিএনপির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত না করা বেগম খালেদা জিয়া তরুণ রাজনীতিকদের জন্য আদর্শ হয়ে থাকবেন। শ্রদ্ধা জানানো শেষে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতও করা হয়। জাতির গণতন্ত্রের মা এবং তার এই ঐতিহাসিক যাত্রার আমি সামান্য সঙ্গী হতে পেরে আমি গর্বিত এবং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার শিক্ষা, তার রাজনৈতিক শিক্ষা সারা জীবন আমি বয়ে চলব। জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন 22 জুলাই রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় রিফাত রশিদ বলেন, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের নেতৃত্বে 22 জুলাই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে এসব শীর্ষ ব্যবসায়ীরা গণহত্যায় মদদ দেয় বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। এসব ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে দাবি করে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অভিযোগটি যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বাংলাদেশ ভারত ভেন্যু বিতর্ক প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে বাংলাদেশকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছে আইসিসি। তবে ভারতে না খেলতে অনড়ই থেকেছে বিসিবি। ভিডিও কনফারেন্সে দুই পক্ষের আলোচনা শেষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ক্রিকেট বোর্ড। সমস্যা সমাধানে আলোচনা চলবে বলেও জানান বিসিবি সহসভাপতি। মমিনুর রিপনের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। দুপুর 12টা থেকে শুরু হওয়া 1.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, নিরাপত্তা কমিটির প্রধান সহ 4 কর্মকর্তা। দুই পক্ষই চেষ্টা করেছে নিজেদের অবস্থান তুলে ধরতে। সূচি চূড়ান্ত হওয়ায় বাংলাদেশকে ভারতে খেলার জন্য অনুরোধ করা হলেও নিজেদের অবস্থানে অনড় বিসিবি। যদিও ক্রিকেট বোর্ড বলছে এটি আলোচনার প্রথম ধাপ মাত্র। আমরা যে স্ট্যান্ড নিয়েছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নেব, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না।
এখন আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ হেল্প করছে এবং আলোচনার পথ ওপেন আছে। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। সময় খুব কম। জি, সময় কম, এটা ওরাও জানে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দুশ্চিন্তা থাকলেও তা দূরে সরিয়ে খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের। প্লেয়ারদের মধ্যে তো অবশ্যই ভবিষ্যৎ প্রেজেন্ট নিয়ে আলাপ হয়, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকেন। বিং এ প্রফেশনাল ক্রিকেটার হোয়াট হ্যাপেন্স, আমাদের কাছে ক্রিকেট খেলা যেটাই হোক সেটা তো আর প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটা চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। ক্রিকেটার, কর্মকর্তা, কোচিং স্টাফ, গণমাধ্যম ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাটাই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় বিসিবি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় টি-20 বিশ্বকাপের জন্য ভারতের ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান সহ দেশটির 3 ক্রিকেটার। অথচ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আলী খান। এবার আসন্ন টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সম্ভাবনা ছিল তার। তবে ভারত তার ভিসা বাতিল করায় এই আসরে আর খেলা হচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসারের। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন আলী খান। শুধুই আলী খান নন, একই সমস্যায় পড়েছেন দেশটির আরও 3 ক্রিকেটার। আলী খান ছাড়াও শায়ন জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন আছেন এই তালিকায়।